हाय स्टूडेंट, वेलकम बैक टू आवर चैनल अंगना स्टडी सेंटर। तो आज के আমাদের যেটি নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে ক্লাস 10 এর 12 নম্বর চ্যাপ্টার গোলক বা স্ফিয়ার। ওকে, তো আমরা প্রথমেই দেখে নিই গোলক। সবাই জানো গোলক কাকে বলে। এটা একটা বৃত্ত আঁকলাম। ওকে, এটা তো তোমার বৃত্ত বা সার্কেল। এই বৃত্তর কেন্দ্র ধরো ও, তাহলে ব্যাসার্ধ তোমার আর। ঠিক আছে, বৃত্তটাকে যদি আমি অর্ধেক করি, অর্ধেক করো এইভাবে, তাহলে এই পাশে একটা পার্ট, এই পাশে একটা পার্ট, এইদিকে একটা পার্ট, এইদিকে একটা পার্ট, তাই তো। এবার ধরো এই পাশে এরকম একটা কাঠি রাখা হলো। এই টোটালটা তো ব্যাস বৃত্তটার, এই টোটালটার ব্যাসটা সমান কত? 2r। তাহলে এটা ব্যাস। এবার এই ব্যাস বরাবর যদি একটা আমি কাঠি রেখে দিই, ঠিক আছে, সেই কাঠিটাকে অক্ষ ধরে আমি যদি এটাকে ঘোরাই, তাহলে তোমার এরকম কাঠিটার চারপাশে এরকম করে বৃত্তটা ঘুরছে। তাহলে তোমার একটা বলের আকৃতির ঘনবস্তু পাবো, একটা বল আকৃতির ঘনবস্তু পাবো। ওই ঘনবস্তুটাকে গোলক বা স্ফিয়ার বলে। ওকে, তাহলে গোলক বা স্ফিয়ার কাকে বলে এটা তোমরা বুঝতে পারলে। তাহলে গোলক বা স্ফিয়ার কার মতো দেখতে? বলের মতো, যেমন ফুটবল, ক্রিকেট বল এইটুকু, বা পৃথিবীর যে গোলকগুলো হয় আমাদের জিওগ্রাফিতে আমরা ইউজ করি ম্যাপ দেখতে, সেগুলো হচ্ছে গোলকের তোমার উদাহরণ। ঠিক আছে, এবার তাহলে আমার এটা একটা ধরো বল, এটা ওকে। তাহলে বলের আমার কয়টা তল রইল? একটাই বক্রতল। তাই তো, এখানে আমার কোনো সমতল নেই। তাহলে আমার গোলকের বক্রতল আছে একটা, কোনো সমতল নেই। ওকে, তাহলে দেখো এবার আমরা কিছু ফর্মুলা শিখে নেব। কি ফর্মুলা? গোলকের এই তলটাকে, তলের যদি তোমাকে ক্ষেত্রফল বার করতে বলে, ক্ষেত্রফল কখন বার করতে বলবে? ধরো একটা ফুটবল তো তোমার চামড়া দিয়ে তৈরি হয়, ফুটবল চামড়া দিয়ে তৈরি হয়। এবার ওই ফুটবলটা তৈরি করতে যত চামড়া লাগে সেটাই তার ক্ষেত্রফল, গোলকের ক্ষেত্রফল। তাহলে গোলকের সমগ্র তল বা বক্রতলের ক্ষেত্রফল কি হবে? 4πr²। ওকে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে ভিভিআর। এই সূত্রটা তোমাকে মনে রাখতে হবে। ওকে, এবার ধরো এটা আমরা ক্ষেত্রফল পেয়ে গেলাম, মানে বক্রতলের ক্ষেত্রফল বা সমগ্রতলের ক্ষেত্রফলটা পেলাম। এবার ধরো একটা তোমার বল আছে, মাটির বল আছে, ঠিক আছে। তোমাকে যদি বলে ওই বলটাতে কত পরিমাণ মাটি আছে, মানে টোটাল মাটিটা দিয়ে তো বলটা ফিল আপ, মানে মাটিরই তৈরি বলটা, তাহলে যদি তোমাকে বলে ওই বলটার মধ্যে কত মাটি আছে, তুমি কি বার করবে? আমাকে অবশ্যই এই বলটার আয়তন বার করতে হবে, মানে গোলকটির আয়তন বার করতে হবে। ঠিক আছে, তাহলে
আমরা গোলকের আয়তনের সূত্রটা দেখে নিই। গোলকের আয়তন সমান হচ্ছে 4/3 পাই আর কিউব। ওকে, এই সূত্রটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে। তবে এককটা বর্গ একক, ক্ষেত্রফল আমি বর্গ একক লিখি, আর আয়তন মানে তোমার আমরা লিখি ঘন একক। বোঝা গেছে? এবার তোমাদের মনে একটা কোশ্চেন আসতে পারে, আটটা কি? আটটা হলো তোমার বৃত্তের ব্যাসার্ধ। মানে ওই যে গোলকটা তৈরি করতে আমরা যে বৃত্তটা নিয়েছিলাম ওই বৃত্তের ব্যাসার্ধ। তোমাদের যখন কোনো অঙ্ক পড়বে সেই অঙ্কে সব সময় যে কোনো একটা বৃত্তের ব্যাসার্ধ তোমাকে বলে দেবে বা ব্যাস বলে দেবে। ব্যাস বলে দিলে তোমাকে সেটা 2 দিয়ে ভাগ করে ব্যাসার্ধতে নিয়ে চলে আসতে হবে। ওকে, তো এইটুকু হয়েছে। দেন আমরা চলে যাব অর্ধগোলক। এটা আমি মুছছি। দেখো, এই যে আমি সাপোজ ধরো এটা আমার গোলকটা, ঠিক আছে, এটা আমার গোলকটা, এটা তোমার গোলক বা বলটা, ঠিক আছে। এটাকে আমি এই মাঝ বরাবর কেটে দিচ্ছি। তাহলে কেটে দিলে কিরকম দেখতে হবে বলো তো? দেখো, এরকম অনেকটা দেখতে হবে। তাহলে এটা একটা পাবো, আর একটা এই সেম আকৃতির একটা আমরা দুটো চিত্র পাবো। এটা 1, এটা 2, ঠিক আছে। এবার এই দুটো ক্ষেত্রেই এই ওপরে যেটা আছে এটা তো আমার বৃত্ত, এটা আমার সমতল একটা, আর এই বৃত্তটার তোমার সব সময় ব্যাসার্ধ হবে আর, কারণ এখানে আমার আর ব্যাসার্ধেরই বৃত্তটা ছিল, এইটারও তাহলে তোমার ব্যাসার্ধ আর। ওকে, এই দুটো তাহলে আমার কি হলো? অর্ধ গোলক। ওকে, তাহলে অর্ধগোলক কিভাবে বার করতে হয় তুমি দেখতে পারলে। এবার অর্ধগোলকের তোমার যদি সমগ্রতলে ক্ষেত্রফল বার করতে বলে তাহলে তুমি কি লিখবে? দেখো, আমরা গোলকের সমগ্রতলে ক্ষেত্রফল কি পেয়েছিলাম? ক্ষেত্রফল সমান 4 পাই r স্কয়ার বর্গ একক পেয়েছিলাম এটা। এবার এই গোলকটাকে তো আমি ভাগ ভাগ করে দিয়েছি, তাহলে অর্ধেক হয়ে গেছে। তাহলে অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল, এখানে কিন্তু আমি সমগ্রতল লিখছি না, দেখো কেন। বক্রতলের ক্ষেত্রফল সমান, একে আমি 2 দিয়ে ভাগ করে দেবো, 4 পাই r স্কয়ার বাই 2, মানে 2 পাই r স্কয়ার বর্গ একক। কেন আমি বক্রতল লিখলাম? কারণ দেখো, এই যে অর্ধগোলকটা হলো, এখান থেকে এইটা তোমার বক্রতল, আর এই ওপরে একটা বৃত্ত আছে, তাই তো। তাহলে এটা বক্রতলে আমরা ক্ষেত্রফল এটা বার করলাম, তাহলে এই অর্ধগোলকের ওপরের তলের ক্ষেত্রফল কত হবে? আর ব্যাসার্ধ যুক্ত বৃত্তের ক্ষেত্রফল কি হয়? পাই r স্কয়ার বর্গ একক। ওকে, তাহলে এবার আমরা এই দুটোকে যোগ করে দেবো, মানে এইটা প্লাস এই উপর তলটা, তাহলে অর্ধগোলকের সমগ্র তল। এবার আমরা সমগ্র তল পাবো, সমগ্র তলের ক্ষেত্রফল সমান 2 পাই r স্কয়ার প্লাস পাই r স্কয়ার, মানে তোমার হলো 3 পাই r স্কয়ার বর্গ একক। বোঝা গেছে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট সূত্র, এটা ভিভিআই, এটা মনে রাখতেই হবে। ওকে,
গোলক কিন্তু বেশি বড় চ্যাপ্টার নয়, কিন্তু যে ফর্মুলা গুলো আছে সেগুলো তোমাদের মনে রাখতে হবে। ওই ফর্মুলা ধরেই অঙ্ক পড়বে, ওর বাইরে কিচ্ছু আসবে না, গুটি কয়েক অঙ্ক আসে। এবারে যদি তোমাকে বলে যে অর্ধগোলকের আয়তন বার করো, তাহলে অর্ধগোলকের আয়তন বলতে কি হবে? অর্ধগোলকের আয়তন সমান, গোলকের আয়তন আমি জানি, গোলকের অর্ধেক হচ্ছে অর্ধগোলক, তাহলে অর্ধগোলকের আয়তন সমান হাফ ইন্টু গোলকের আয়তন। তাহলে হাফ ইন্টু গোলকের আয়তন আমরা কত পেয়েছিলাম? 4/3 পাই আর কিউব। তাহলে আমার দেখো 2 4 কেটে গেল, 2 থাকলো, মানে 2/3 পাই আর কিউব ঘন একক। ওকে, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে তোমার এই চ্যাপ্টারে 4টে সূত্র হলো, এই 4টে সূত্রকে কিন্তু যথেষ্ট রাখতে হবে, তাহলে তোমরা অঙ্কগুলো নিমেষের মধ্যে করে ফেলতে পারবে। ঠিক আছে, চলো আমরা এবার অঙ্ক করে নিই, দেখে নিই কিছু। তোমাকে অঙ্কটা কি দিয়েছে? বলেছে যদি বলের ব্যাস 42 সেমি হয় তাহলে বলের চামড়া কত আছে। বলটা তো চামড়া দিয়ে তৈরি, আমরা প্রথমেই বলেছিলাম। ওই গোলকটার মানে চামড়া দিয়ে তৈরি, মানে বাইরের পোর্শনে কত চামড়া আছে। ঠিক আছে, তার মানে তোমার সমগ্রতলের ক্ষেত্রফলের ওই সূত্রে আমাকে এটা আনতে হবে। তাহলে বলের ব্যাস সমান কত? 42 সেমি। অতএব ব্যাসার্ধ কত? 42/2 21 সেমি। অতএব বলটিতে চামড়া আছে সমান কি? বলটির সমগ্র তলে কত চামড়া আছে, তাই তো? তার মানে 4 পাই আর স্কয়ার। তাহলে 4 পাই সমান 22 এর সাথে আমরা জানি 8 সমান 21, 21 এর হোল স্কয়ার সমান 4 ইন্টু 22 এর সাথে ইন্টু 21 ইন্টু 21। তাহলে 7 3 21 আমি কেটে দিলাম, তাহলে আমার পড়ে এলো 21 3 63 গুণিত 88। 63 আর 88 গুণ করে নেবো, 8 3 24, 2 আর 47 50। তাহলে 4 0 5 এখানেও হলো 4 4 5 5, তাহলে 55 44 বর্গ সেমি। ওকে, তাহলে এত বর্গ সেমি আমার চামড়া আছে। দেখো এখানে অঙ্কটা কি দিয়েছে? 14 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি গোলকাকার নিরেট পাথরের মধ্যে কত পরিমাণ পাথর আছে। তাহলে আমি যখন তোমাদের আয়তনের অঙ্ক সূত্রটা করলাম তখন কি বলেছিলাম? নিরেট গোলকাকৃতির পাথরটাই তো বলের শেপ নিয়েছে, তাহলে তাতে কত পরিমাণ পাথর আছে, মানে আমার এখানে আয়তন বার করতে হবে। ওকে, তো গোলকটির ব্যাস কত দিয়েছে? 14 সেমি। তাহলে ব্যাসার্ধ কত হবে? 14/2 7 সেমি। ওকে, তাহলে এবার মোট পাথরের পরিমাণ সমান আমি কি লিখবো? তার আয়তনটা, মোট পাথরের পরিমাণ সমান কি? গোলকের আয়তন। সমান কি লিখবো? 4/3 পাই আর কিউব ঘন সেমি। ওকে, তাহলে 4/3 পাই সমান আমি মান বসিয়ে দেবো 22 এর সাথে, আর কিউব মানে আমার 7 কিউব। তার মানে এখান থেকে কি পাবো? 4/3 22 এর সাথে গণিত 7 গণিত 7 গণিত 7। দেখো 7 7 আমার কেটে যাচ্ছে। ওকে, তাহলে এখান থেকে আমি পাচ্ছি 88 গণিত 49/3। ওকে, তাহলে 88 আর 49 আমি গুণ করে নেবো, আর 9 72 7 72 আর সাথে 79, আচ্ছা 32 3 32 আর 3 35, 11 হাতে রইল 1, 12 13 হাতে রইল 1 4 43 12 43 12/3
এবার 3 দিয়ে ভাগ করে দেবো, 3 একে 3, 3 4 12, 3 3 9, 3 7 21, 1 3 3 9, আবার 1 3 3 9, ডট ডট চলে যাবে, এত ঘন সেমি। ওকে, দেখো এখানে তোমার অঙ্কটা কি দিয়েছে, বলছে যদি গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল 24 64 বর্গমিটার হয় তবে গোলকের আয়তন কত। তাহলে দেখো আমরা গোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি জানি, সমগ্রতলের ক্ষেত্রফল সমান 4 পাই r স্কয়ার জানি, বর্গমিটার, এখানে যেহেতু মিটার দিয়েছে আমি বর্গমিটার লিখে নিলাম। তাহলে আমি শর্টে কি লিখতে পারি, 4 পাই r স্কয়ার সমানই তোমার দিয়েছে 24 64, তা বা 4 ইন্টু 22/7 ইন্টু r, মানে আর এখানে কত দিয়েছে আর আমার তো বার করতে হবে। ওকে, তাহলে 24 64, ঠিক আছে। এবার দেখো 4 দিয়ে একে আমি কাটবো, 4 6 24, 4 1 4, 4 6 24। ওকে, এবার 11 5 55 55 আর 6, তাহলে 11 দুগুণে 22, এটাকে 11 দিয়ে কাটলাম, এটাকেও 11 দিয়ে কাটবো, 11 5 55, 6 11 6 66। ওকে, এবার একে আমি কাটবো 2 দিয়ে, 28 দুগুণে 56, তাহলে বা r স্কয়ার সমান আমি কত পেলাম, এই 7টা ওইদিকে চলে যাবে, 28 গুণিত 7, ঠিক আছে। তাহলে বা r সমান আমি কত পাবো, √28 কে আমি লিখবো 7 4 28 হয়তো 7, তাহলে আমার ভেতরের থেকে 7 বেরিয়ে এলো, আর √4 সমান 2 আসে, মানে 14 মিটার। তাহলে এবার গোলকের আয়তন সমান আমরা কি জানি, গোলকের আয়তন সমান 4/3 পাই r কিউব, তার মানে কত আছে 4/3 পাই মানে 22/7, আর মানে আমার 14 কিউব, তার মানে 4/3 22/7 ইন্টু 14 গণিত 14 গণিত 14, মানে 7 দুগুণে 14 হলো একটা। তাহলে আমার কত আসছে দেখো, 14 গণিত 14 গণিত 22 গণিত 8/3, তাহলে এটাকে আমাকে গুণ করতে হবে, 14 14 প্রথম গুণ করি, 196, তাহলে আমার আসছে 196 গণিত 22 8 গুণ করতে হবে, আর দুগুণে 16 হাতে 16 17 176 বাই 3, তাহলে 196 আর 176 গুণ করো, 36 হাতে 3, 54 3 57 5 11 আচ্ছা 42 4 7 9 63 আর 4 67 6 13, এবার 6 9 1 6 9 14 হাতে হলো 1, 4 13 14 হাতে হলো 1 3, মানে 344 96/3 সমান কত আছে, 3 1 3 3 1 3, 3 1 3 3 1 3 14, 3 4 12, 2 9 9 3 27, আবার 2 আর 3 24, 2 6 3 18, আবার 2 6 3 18, এই ডট ডট হবে, তার মানে এত ঘন একক, একক নয় এখানে আমার মিটার দিয়েছে, ঘন মিটার। ওকে, দেখো তোমাকে কি বলেছে, একটি অর্ধ গোলকাকার নিরেট ঘনবস্তুর ব্যাসার্ধ তোমার 14 সেমি দিয়ে দিয়েছে, তাহলে ওই অর্ধ গোলকাকার নিরেট ঘনবস্তুটা তোমার সমগ্রতলের ক্ষেত্রফল বার করতে হবে। তাহলে এখানে তোমার ঘনবস্তুটার ব্যাসার্ধ কত দিয়েছে, 14 সেমি, তাহলে অর্ধ গোলকাকার ঘনবস্তুর সমগ্রতলের ক্ষেত্রফল কত, 3 পাই r স্কয়ার, আমরা সূত্রতেই দেখেছিলাম, এত বর্গ একক। তাহলে আমি মান বসিয়ে দেবো, 3 ইন্টু পাই মানে 22/7, আর মানে 14 তার হোল স্কয়ার, মানে 3 গণিত 22/7 গণিত 14 গণিত 14, মানে 7 দুগুণে 14 আমি কেটে দিলাম, তাহলে আমার পড়ে এলো
3 দুগুণে 6, 3-এর সাথে 2 গুণ করলাম, আর 22 ইন্টু 14। ঠিক আছে, তাহলে এবার আমি গুণ করে নেব। 14 গণিত এই 22 আর 6 আমি করে নিচ্ছি, 6 3 12, 132 গণিত 14, তাহলে 132 কে 14 দিয়ে গুণ করব। 14 গুণ 28, 2, 3 14 42, 44 আর 4, 14 4 18, মানে 1848 বর্গ সেমি। এখানে একক লিখো না, এখানে যেহেতু সেমি দিয়েছে তোমার, ওকে, সেমি লিখবে। তোমার এখানে কি দিয়েছে, দুটি গোলকের বলছে সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত তোমার 1:4 দিয়েছে। ওকে, তাহলে তাদের আয়তনের অনুপাত কত? দেখো এটা সোজাই দিয়েছে, দেখে নাও, এটা একটু তোমাকে মাথা খাটাতে হবে। ধরি দুটি গোলকের ব্যাসার্ধ যথাক্রমে R1 ও R2। তাহলে দুটি গোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? फोर पाई R1 স্কয়ার বাই 4 পাই R2 স্কয়ার। তাহলে এটা সমানই তো তোমার দিয়েছি 1:4 শর্তে 4 পাই R1 স্কয়ার বাই 4 পাই R2 স্কয়ার সমান 1:4 কে 1/4 লিখতে পারি আমরা। তাহলে এই 4 পাই কেটে গেল, বা R1 স্কয়ার বাই R2 স্কয়ার সমান 1/4, বা R1 বাই R2 সমান আমি কি লিখতে পারি, রুট ওভার অফ 1/4, তার মানে হাফ। ওকে, তাহলে R1 বাই R2 হয়ে গেল। এবার গোলক দুটির আয়তনের অনুপাত কত হবে? আয়তনের অনুপাত মানে দুটি গোলকের অনুপাতের ভাগফল, মানে প্রথমটি আয়তন কত হবে 4/3 পাই আর কিউব, মানে R1 কিউব, আর দ্বিতীয়টা 4/3 পাই R2 কিউব। তাহলে দেখো এই 4/3 পাইটা আমার দুটো থেকেই বাদ চলে গেল, তার মানে আমার R1 কিউব বাই R2 কিউব, তার এটা মানে R1 বাই R2 তার হোল কিউব, এটা মানে আমার R1 বাই R2 সমান হাফ পেয়েছি, হাফের কিউব, তার মানে 1/8। তাহলে অতএব অনুপাত সমান, আয়তনের অনুপাত সমান 1:8। বুঝতে পারলাম কোটা? এরকম কিন্তু পরীক্ষায় পড়বে। অঙ্কটা কি দিয়েছে, যদি একটি গোলকের আয়তন ও পৃষ্ঠতলের ক্ষেত্রফল সমান হয় তবে গোলকটির ব্যাসার্ধ কত হবে? তাহলে আমরা প্রথমেই দেখে নেব ব্যাসার্ধ বার করতে বলেছে। তাহলে ধরি গোলকের ব্যাসার্ধ সমান 8 একক। ওকে, তাহলে অতএব গোলকের আয়তন সমান কত? 4/3 পাই আর কিউব ঘন একক। আর পৃষ্ঠতলের ক্ষেত্রফল মানে আমার সমগ্রতলের ক্ষেত্রফল। ওকে, তাহলে গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল সমান 4 পাই R স্কয়ার বর্গ একক। ওকে, এবার তোমার এই আয়তন আর পৃষ্ঠতলের ক্ষেত্রফল তোমার সমান বলে দিয়েছে, শর্তে আমরা লিখতে পারি 4/3 পাই আর কিউব সমান হচ্ছে 4 পাই R স্কয়ার। দেখো আমার এই দুটো পক্ষ থেকেই পাই পাই আমার কেটে যায়, 4 4 কেটে যায়, তাহলে প্রথমটাতে 4 4 কেটে যায়, পাই পাই কেটে যায়, তাহলে আমার প্রথমটাতে পড়ে থাকে 4/3 আর কিউব, আর দ্বিতীয়টাতে পড়ে থাকে R স্কয়ার। এবার আমার R স্কয়ার আর R কিউব কেটে দিলাম, দিয়ে এখানে আমার R পড়ে রইল, তাহলে R/3 সমান আমার 1 হলো।
বা r সমান 3 হলো। অতএব ব্যাসার্ধ সমান 3 একক। বুঝে গেল? এবার দেখো, আমরা এবার আসছি, মানে মনে করো কোন একটা ফাঁপা গোলক আছে। ফাঁপা গোলকটা মানে ভেতরটা তার ফাঁপা, কিন্তু গোলকটার মনে করো এতটা পুরু, ঠিক আছে, পুরু। এবার ওই পুরু অংশের মধ্যে কোনো একটা ধাতু দিয়ে তৈরি বা কোনো একটা মেটেরিয়াল দিয়ে তৈরি। তাই তোমাকে যদি ওই মেটেরিয়ালের পরিমাণ বার করতে বলে, তুমি কিভাবে বার করবে? এখানে তো টোটাল আয়তনটা বার করলে তোমার হবে না, কারণ ফাঁপা আছে। তাহলে দেখে নাও, আমার মনে করো এটা একটা গোলক। এবার এর ভেতরে মনে করো এরকম আর একটা গোলক আছে। তার মানে এই যে ফাঁপা জায়গাটায় এইখানেই আমার মেটেরিয়ালটা আছে, মানে যে পদার্থটা দিয়ে তৈরি গোলকটা সেইটা আছে, তাই তো? এবার এইখানে ধরো সেন্টার। তার মানে আমি যদি এটাকে এইভাবে দেখি, এইখানে একটা বৃত্ত আছে, আর একটা বৃত্ত এরকম করে আছে, এটাকে যদি আমি অর্ধবৃত্ত ধরি, তাই তো? এবার আমার ধরো তোমাকে বলে দিল এই বহিঃ ব্যাসার্ধ মানে বাইরের দেয়াল অবধি এই ব্যাসার্ধটা আর, আর এই কেন্দ্র থেকে এই অন্তঃব্যাসার্ধ এটা হলো স্মল আর। তাহলে এটা যদি তোমায় বলে দেয়, এরকম গোলকটা দিয়ে দেয়, সেক্ষেত্রে গোলকটিতে যে পরিমাণ ধাতু আছে তা হলো কি হবে? আমরা কি জেনেছিলাম? গোলকের আয়তন সমান, প্রথমে এখানে এই বহিঃ ব্যাসার্ধ যুক্ত যে তোমার গোলকটা আছে তার আয়তন ধরে নেব 4/3 পাই আর কিউ। এই গোটাটা থেকে তুমি যদি এটা মাইনাস দিয়ে দাও, ভেতরের পোর্শনটা মাইনাস দিয়ে দাও, মানে বিয়োগ দিয়ে দাও, কেটে দাও, তাহলেই তো আমার এই মোটা অংশটা পড়ে থাকবে। তার মানে ভেতরের অংশটার আমার আয়তন কত হবে? 4/3 পাই আর কিউ। বোঝা গেল? তাহলে এটাকে যদি আমরা শর্টে লিখি, কি লিখবো? 4/3 পাই তুমি কমন নিয়ে নাও, আর কিউ মাইনাস আর কিউ, মানে 4/3 পাই বহিঃ ব্যাসার্ধের কিউব মাইনাস অন্তঃব্যাসার্ধের কিউব। এটা একটা ভাইটাল সূত্র, এটা মনে রাখতে হবে। ওকে, এবার এটা দিয়ে আমরা একটা অঙ্ক করে নেবো, দেখে নেবো। আমার এখানে কি অঙ্কটা দিয়েছে? বলছে 1 সেমি ও 6 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি নিরেট গোলক গলিয়ে 1 সেমি পুরু ফাঁপা গোলকে পরিণত করা হলে নতুন গোলকের বাইরের বক্ষতলের ক্ষেত্রফল কত হবে? তাহলে দেখো 1 সেমি আর 6 সেমি এই ব্যাসার্ধ বিশিষ্ট গোলকগুলি আমার নিরেট, তাহলে সেগুলিকে যদি গলিয়ে দেওয়া হয় তাহলে তাদের মোট যা আয়তন, সেই আয়তনেরই ওই আমার 1 সেমি পুরু ফাঁপা গোলক পরিণত হবে, তাই তো? তাহলে 1 সেমি গোলককে গলালে 4/3 পাই আর কিউ, মানে 1 হোল কিউব, মানে 4/3 পাই ঘন সেমি পদার্থ পাওয়া যায়। ওকে, আবার 6 সেমি গোলককে গলালে 4/3 পাই 6 কিউব সমান কত? 4/3 পাই 6 36 গণিত 6। এবার 3 দিয়ে কেটে দাও, 3 দুগুণে 6, মানে 4 পাই গণিত 72 ঘন সেমি পদার্থ পাওয়া যায়। ওকে, তাহলে মোট কত পদার্থ তৈরি হয়?
4/3 পাই প্লাস 4 পাই ইন্টু 72। এবার 4 পাইটা তুমি কমন নিয়ে নাও, তাহলে 1/3 প্লাস 72। এবার এটাকে করে নাও, 4 পাই 3 1 3 দুগুণে 6 7 3 21, মানে 4 পাই বাই 3 নিয়ে নাও, আর এখানে পড়ে রইল 217 এত ঘন সেমি। তার মানে আমার এবার যে এই 1 সেমি পুরু যে ফাঁপা গোলকটা তৈরি হবে, তাহলে তারও আমার নিরেট অংশটার আয়তন হবে তোমার এত ঘন সেমি। তাহলে এবার আমি ধরি 1 সেমি পুরু গোলকটির বহিঃ ব্যাসার্ধ কত, সমান 8 সেমি ধরি। বহিঃ ব্যাসার্ধ যদি 8 হয় আর ওইটা বলেছে 1 সেমি পুরু, তার মানে আমার অন্তঃব্যাসার্ধ কত হবে? দেখে নাও ছবিটা, গোলকটা ধরো এরকম, এইটা তোমার 1 সেমি, আর তোমার এটা দিয়েছে 8, তাহলে এইটা সমান কত হবে? এটা সমান 8 থেকে 1 বিয়োগ দিয়ে দিলেই আমার অন্তঃব্যাসার্ধ চলে আসবে, তার মানে r - 1। তাহলে 1 সেমি পুরু গোলকটির অন্তঃব্যাসার্ধ কত? r - 1 সেমি। ওকে, তাহলে এবার দেখো আমরা এই পুরু অংশটার আয়তন কত পেয়েছিলাম? 4/3 পাই ক্যাপিটাল আর কিউ মাইনাস আর কিউ সূত্রটা ছিল। এখানে ক্যাপিটাল আর মানে তোমার স্মল আর ছোট আর মানে r - 1 এখানে যেহেতু, তাহলে শর্তে আমি কি লিখতে পারি? 4/3 পাই আর কিউব, মানে এখানে ক্যাপিটাল আর মানে এখানে স্মল আর কিউব মাইনাস r - 1 তার হোল কিউব। এই r - 1টা এখানে আমার স্মল আর, ওই আগে যে সূত্রটা পেয়েছিলাম, তার মানে তোমার কত? 4/3 পাই ইন্টু 217। এবার এই 4/3 পাইটা দুপক্ষ থেকে আমার কেটে গেল, বা আর কিউব মাইনাস, এবার a মাইনাস b এর হোল কিউবের ফর্মুলা ফেলে দেবো, আর কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস মাইনাস b সমানই হচ্ছে 217। তাহলে এবার এটাকে ব্র্যাকেট থেকে বার করে নেব, আর কিউব প্লাস 3r স্কোয়ার মাইনাস 3r প্লাস 1 সমান হচ্ছে 217, বা আর কিউ কেটে গেল, 3r স্কোয়ার মাইনাস 3r, এটা একটা এদিকে চলে গেলে 216 হয়ে যায়, আবার 216কে আমি এদিকে নিয়ে চলে আসছি, 216 সমান 0, বা 3 দিয়ে ভাগ করে দাও, r স্কোয়ার মাইনাস r মাইনাস 7 3 21 3 দুগুণে 6, মানে r স্কোয়ার মাইনাস r মাইনাস 72। এটা আমার দ্বিঘাত সমীকরণ চলে এলো। এবার একে আমি মিডল টার্ম ফ্যাক্টর করব। মিডল টার্ম ফ্যাক্টরে দেখো 72কে ভাঙলে 8 9 72 করলে 9 মাইনাস 8 করলে এখানে 1 আসে, তাহলে আমি এটাকে এইভাবে লিখতে পারি, r স্কোয়ার মাইনাস 9 মাইনাস 8 ইন্টু r মাইনাস 72 সমান হচ্ছে 0, বা r স্কোয়ার মাইনাস 9r প্লাস 8r মাইনাস 72 সমান হচ্ছে 0, বা r কমন নাও প্রথমটা থেকে, r মাইনাস 9 প্লাস 8 কমন নাও, r মাইনাস 9 সমান হচ্ছে 0, বা r মাইনাস 9 ইন্টু r প্লাস 8 সমান হচ্ছে 0। তাহলে আমার এই দুটো সমান 0 হয়, r মাইনাস 9 ইকুয়াল টু 0 বা r সমান 9, নতুবা r প্লাস 8 সমান 0 বা r সমান মাইনাস 8। এবারে যেহেতু তোমার r হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসার্ধটা নেগেটিভ হতে পারে না, তাহলে এটা আমার হবে না। ওকে, তাহলে আমার ব্যাসার্ধ সমান 9 সেমি বেরিয়ে গেল। ওকে, অঙ্কটা বোঝা গেছে? তো তোমাদের এই ধরনেরই অঙ্ক আসবে, এর থেকে বিশেষ শক্ত কিছু আসবে না।
আজকের আমাদের গোলকের ক্লাসটি এখানেই শেষ হলো। আর প্রতিদিনের ন্যায় একটাই কথা, তোমাদের ক্লাসগুলি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো এবং পাশে থাকা বেল আইকন অন করে রাখো, যাতে আমাদের ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমরা পেতে পারো। আর ভিডিও শুরু প্রথমেই দেখবে ওপরে আই বাটনে তোমাদের লাইক শেয়ার কমেন্টের জন্য অপশান আছে। কারণ তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, তো একটা লাইক শেয়ার কমেন্ট তো আশা করাই যায়। তো কাইন্ডলি লাইক শেয়ার কমেন্ট করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।